নমস্কার সবাইকে, নতুন আরেকটি ভিডিও আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই জানেন গত 9ই আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এমার্জেন্সি বিল্ডিংয়ে 4তলার যে সেমিনার রুমে আছে সেখানে একজন মহিলা চিকিৎসকের মৃতদেহ আবিষ্কার করা হয় এবং তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল। যাই হোক, প্রথমে সেই তদন্ত কলকাতা পুলিশ করছিল এবং তারা সঞ্জয় রায় বলে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে এবং পরবর্তীকালে সিবিআই আরজিকরের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে গ্রেপ্তার করেছিল। যদিও প্রথমে তাকে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছিল এবং পরবর্তীকালে তাকে এই যে অভয়ার মৃত্যু তদন্তের কেসেও কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পরে তাকে সিবিআই তদন্তকারী অফিসাররা তাকে জিজ্ঞাসা করেন যে আরজিকরের সেদিনকার ঘটনা, 9 আগস্টের ঘটনা সম্পর্কে তাকে জানতে চান এবং তার পরবর্তীকালে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেন এবং যে আরজিকরের যে সেমিনার রুম সংলগ্ন যে রুম ভাঙচুর করা হয়েছিল এইসব বিভিন্ন বিষয় তাকে প্রশ্ন করা হয়, কিন্তু তিনি কোনো ক্ষেত্রে সঠিক উত্তর দেননি এবং কখনো ক্ষেত্রে তিনি সবকিছু ব্যাপার অ্যাভয়েড করতে থাকেন। তদন্তের স্বার্থে সন্দীপ ঘোষকে অনেক কিছু প্রশ্ন করা হয়, কিন্তু দেখা যায় তিনি বারবার বয়ান বদল করছেন এবং সঠিক তথ্য তদন্তকারীদের দিচ্ছেন না, যার পরিপ্রেক্ষিতে সিবিআই কিন্তু তাদের পলিগ্রাফ টেস্টের আবেদন করে হাইকোর্টে এবং হাইকোর্টের নির্দেশ অনুসারে সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় এবং সহ আরও 7 জনের কিন্তু পলিগ্রাফ টেস্ট করানো হয় এবং যার জন্য দিল্লি থেকে কিন্তু স্পেশাল যারা অফিসার তারা এসেছিল এই পলিগ্রাফ টেস্ট করার জন্য। এবং পরবর্তীকালে কদিন আগে যে আমরা জানি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাকেও কিন্তু সিবিআই গ্রেপ্তার করেছে এবং তাকেও কিন্তু বর্তমানে এই পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে সিবিআই। তো কি এই পলিগ্রাফ টেস্ট? পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কি জানা যায় এবং নার্কো অ্যানালিসিস পরীক্ষাই বা কি, এই সব বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওয়ে। পলিগ্রাফ পরীক্ষাকে অনেকে লাই ডিটেক্টর পরীক্ষাও বলে থাকেন। তো এই পলিগ্রাফ টেস্ট কি? তো অভিযুক্তের বক্তব্যের সত্য মিথ্যা যাচাইয়ের যে পরীক্ষা তাকে বলা হয় পলিগ্রাফ টেস্ট এবং দেশের বড় বড় তদন্তের ক্ষেত্রে এবং রহস্যের জট ছাড়ানোর জন্যে যারা তদন্তকারী সংস্থা আছে তারা কিন্তু এই পলিগ্রাফ টেস্টের সাহায্য নেয়। যারা অভিযুক্ত বা সন্দেহভাজন তাদের থেকে সঠিক তথ্য কিন্তু জানার জন্য কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করানো হয়। তো কার্ডিওগ্রাফ বা সংবেদনশীল ইলেকট্রোডের মতো কয়েকটি যন্ত্র তারের মাধ্যমে অভিযুক্তের শরীরের সঙ্গে যুক্ত থাকে। জিজ্ঞাসাবাদের অধীনে থাকা ব্যক্তির শরীরে পলিগ্রাফ পরীক্ষার সময় 4 থেকে 6টি সেন্সর লাগানো থাকে। সেই সময় অভিযুক্তের রক্তচাপ, নাড়ির গতি ইত্যাদি স্বাভাবিক আছে কিনা তা মেপে নেওয়া হয়। তবে অভিযুক্ত ব্যক্তির যদি জ্বর বা অন্যান্য অসুখ থাকে তাহলে সেই সময় পলিগ্রাফ পরীক্ষা হয় না। অভিযুক্তের শারীরিক প্রতিক্রিয়া স্বাভাবিক থাকলে তবে এই পরীক্ষা করা হয়। পলিগ্রাফ পরীক্ষায় অভিযুক্তকে তদন্ত সংক্রান্ত একাধিক প্রশ্ন করেন তদন্তকারীরা। অভিযুক্ত কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাসের পরিবর্তন বা রক্তচাপের হ্রাস বৃদ্ধির ওপর একটি বৈদ্যুতিন স্ক্রিনের মাধ্যমে নজর রাখেন চিকিৎসক এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। এমনকি উত্তর দেওয়ার সময় অভিযুক্তের ঘাম হচ্ছে কিনা তার উপরও নজর রাখা হয়। প্রতিটি প্রশ্ন শোনার পর এবং উত্তর দেওয়ার সময় অভিযুক্তের শরীরবৃত্তীয় প্রতিক্রিয়াগুলি একটি গ্রাফ বা রেখাচিত্রের মাধ্যমে ধরা পড়ে। পলিগ্রাফ টেস্টে কি দেখা হয়? পলিগ্রাফ টেস্টে দেখা হয় অভিযুক্তের হার্টবিট বা হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাসের হার, প্রেশার বা রক্তচাপের বাড়া কমা, পালস রেট এবং অভিযুক্তদের বিভিন্ন কিছু প্রি সিলেক্টিভ প্রশ্ন করা হয়। এই পরীক্ষার মাধ্যমে লক্ষ্য করা হয় জিজ্ঞাসাবাদের সময় তাদের যেসব শারীরবৃত্তীয় বা ইমোশনাল পরিবর্তন সেগুলি লক্ষ্য করা হয় এবং যন্ত্রের সাহায্যে মনিটরিং করা হয়। যেমন তার কথা বলার সময় তার জিভ শুকিয়ে যাচ্ছে কিনা, তার শরীরের চামড়া টান টান ভাব হচ্ছে কিনা, সে অতিরিক্ত ঘামছে কিনা এবং তার এই যে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার যে শরীরের বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ সেগুলো কিন্তু এই পরীক্ষার সময় বিশেষ করে খেয়াল করা হয় এবং বিশেষ করে দেখা হয় সেই কথা বলার সময় বেশি নড়াচড়া করছে কিনা বা তার শরীর কাঁপছে কিনা, এগুলোও কিন্তু পরীক্ষার সময় খেয়াল করা হয়। চোখের মণি ছোট হচ্ছে বা বড় হচ্ছে কিনা, তার শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে সেসবও কিন্তু যাচাই করে দেখা হয়। এক কথায় বলা যায় তার বডি ল্যাঙ্গুয়েজ বা বডির মুভমেন্ট সমস্ত কিছু কিন্তু এই পরীক্ষার মাধ্যমে মনিটরিং করা হয়। কারণ কেউ যখন কোনো সত্যি কথা বলে তখন সে সবকিছু সহজে বলে দেয় এবং তার মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে সবকিছু বেরিয়ে আসে, কিন্তু কেউ যখন সত্যিটা লুকিয়ে মিথ্যা বলে
তখন তার বিভিন্ন শরীর ও মনের একটা প্রতিক্রিয়া তৈরি হয়। কেউ মিথ্যা বললে তার হৃদস্পন্দন, রক্তচাপের পরিবর্তন ঘটে। সেই সামান্য হেরফেরও কিন্তু ধরা পড়ে এই পরীক্ষায়। এতেই বোঝা যায় যে অভিযুক্ত সত্য বলছেন কিনা। এবং প্রতিটি প্রশ্ন শোনার পর এবং উত্তর দেওয়ার সময় অভিযুক্তের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি একটি গ্রাফ বা রেখাচিত্রের মাধ্যমে ধরা পড়ে। পরে এই যে রেখাচিত্র, সেগুলো বিশ্লেষণ করে বোঝা যায় যে অভিযুক্ত মিথ্যা বা সত্য বলছেন কিনা। 19 শতকের ইটালীয় অপরাধ বিশেষজ্ঞ সিজার লোমব্রোসো প্রথম পলিগ্রাফের অনুরূপ একটি পরীক্ষা করেন। তিনি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় তাদের শরীরের রক্তচাপের পরিবর্তন মাপার জন্য একটি যন্ত্র ব্যবহার করেছিলেন। পরবর্তীকালে আমেরিকার মনোবিজ্ঞানী উইলিয়াম মাস্ট্রন 1914 সালে এবং ক্যালিফোর্নিয়ার পুলিশ অফিসার জন লারসন 1921 সালে এই নিয়ে আরও পরীক্ষা করেছিলেন। যদিও পলিগ্রাফ পরীক্ষা বৈজ্ঞানিকভাবে 100% সঠিক ফলাফল দেয় বলে প্রমাণিত হয়নি। চিকিৎসকদের মধ্যেও এই পরীক্ষার যৌক্তিকতা নিয়েও মতভেদ রয়েছে। এই পরীক্ষা নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে, যেমন আরশি তরোয়াল মামলা হয়েছিল। এমনকি পুনের শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের সময়ও কিন্তু এই পরীক্ষা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয় এবং সেই সময় তদন্তকারীরা জানিয়েছিলেন, রীতিমতো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেছিলেন যে শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাব পুনাওয়ালা কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষার আগেই সেসব নিয়ে তিনি তৈরি ছিলেন। কিভাবে তদন্তকারীদের প্রশ্নের জবাব এড়িয়ে যাবেন, সম্ভবত তারও মহড়া তিনি দিয়েছিলেন। যদিও সম্প্রতি ভারতের তদন্তকারী সংস্থাগুলির কাছে সত্য মিথ্যা যাচাইয়ের একটি বড় অস্ত্র হয়ে উঠেছে এই পলিগ্রাফ এবং নার্কো অ্যানালিসিস পরীক্ষা। কিন্তু এখন প্রশ্ন, এই যে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে সত্যি মিথ্যা যাচাই করা যায়? কারণ যারা দাগী আসামি তারা কিন্তু রীতিমতন এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবল এবং তারা কিন্তু এই বলা যেতে পারে পলিগ্রাফ যে টেস্টের মেশিন তাকে কিন্তু বোকা বানাতে পারে। আরও বিশেষ করে এখানে সাসপেক্ট যদি একজন ডাক্তার হয়, সে কিন্তু আরও এই ব্যাপারটা ভালো জানবে। বিশেষ করে অনেকের মতে এই পরীক্ষার আগে কেউ যদি অ্যাংজাইটি বা এই ধরনের কোনো ওষুধ খেয়ে নেয়, তাহলে কিন্তু তার কিন্তু পরীক্ষার রিপোর্ট কিন্তু সঠিক কিন্তু আসবে না। এবং যারা বিশেষ করে বড় বড় অপরাধী তারা কিন্তু অনেক ক্ষেত্রে এই মেশিনকে বোকা বানিয়ে ফেলে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই পলিগ্রাফ টেস্ট তদন্তকারীদের কিন্তু সহায়তা করে। যদিও এই যে পলিগ্রাফ টেস্ট এটি কিন্তু কোর্টে প্রমাণ হিসেবে কখনো গ্রাহ্য হয় না। যদিও এই পরীক্ষার মাধ্যমে যদি কোনো তথ্য তারা জানতে পারে এবং তার যে এভিডেন্স যদি কিছু আবিষ্কার হয় এই পরীক্ষার মাধ্যমে, সেটা কিন্তু কোর্টে প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে। এবং পলিগ্রাফ পরীক্ষার মাধ্যমে যে প্রাপ্ত রেজাল্ট সেটা কিন্তু কখনোই যে অভিযুক্তের স্বীকারোক্তি হিসেবে কখনো কিন্তু এটা গ্রান্ট হবে না। এটা তদন্তে সাহায্য করে মাত্র, এবং তার থেকে হয়তো তদন্তকারীরা আরও বিভিন্ন তথ্য জানতে পারে। কিন্তু এই যে সন্দীপ ঘোষ, তার যে পলিগ্রাফ টেস্ট হয়েছে এবং সেই পরীক্ষায় কিন্তু সিবিআই সন্তুষ্ট নয়, যার জন্য বর্তমানে তার কিন্তু এখন এই তার পরবর্তী যে ধাপ, পলিগ্রাফ টেস্টের পরবর্তী ধাপকে বলা হয় নার্কো অ্যানালিসিস টেস্ট। এবং সিবিআই কিন্তু চাইছে যে এই সন্দীপ ঘোষের এই নার্কো অ্যানালিসিস টেস্ট করাতে, এবং তার জন্য তাকে গুজরাটে নিয়ে গিয়ে তাকে এই পরীক্ষাটা করাতে চাইছে। সন্দীপ ঘোষের যে পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছিল, সিবিআই সূত্রের খবর, দিল্লির CFSL অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্টে কিছু কিছু বয়ান বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে, যার জন্য তার বক্তব্য খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। তারা আরও মনে করছেন এই অপরাধের নেপথ্যে অনেক বড় ষড়যন্ত্র থাকতে পারে। সেই কারণে সন্দীপের নার্কো অ্যানালিসিস পরীক্ষা করাতে চাইছে সিবিআই। এই নিয়ে আদালতেও আবেদন করবেন তারা, কারণ কারোর নার্কো পরীক্ষা করাতে গেলে তার অনুমতি লাগে। সুপ্রিম কোর্টের 20(3) ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এর আগে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ারেরও কিন্তু নার্কো পরীক্ষা করাতে চেয়েছিল সিবিআই, কিন্তু তিনিও কিন্তু অনুমতি দেননি। কি এই নার্কো অ্যানালিসিস পরীক্ষা? এই নার্কো অ্যানালিসিস পরীক্ষার সময় একটি প্রি অ্যানাস্থেসিস এজেন্ট, যেটা ইঞ্জেকশনের মাধ্যমে কারোর শরীরে প্রবেশ করানো হয় এবং তাকে প্রায় অচেতন করে দেওয়া হয়, এবং নার্কো অ্যানালিসিস পরীক্ষার সময় ব্যবহার করা হয় সোডিয়াম পেন্টোথ্যাল। একে অনেক সময় ট্রুথ এজেন্টও বলা হয়, যেটি ট্রুথ সিরাম নামেও পরিচিত। এবং নার্কো পরীক্ষা তখনই করানো হবে কারোর ওপর যখন তিনি সম্পূর্ণভাবে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে। এই যে সোডিয়াম পেন্টোথ্যাল এজেন্ট যেটা কারোর শরীরে প্রবেশ করানো হয়, এটি কিন্তু বয়স, লিঙ্গ সবকিছু অনুসারে তার ডোজ নির্দিষ্ট থাকে, এবং সঠিক ডোজে যদি এইটি ওষুধটা না দেওয়া হয় তাহলে কিন্তু কারোর মৃত্যুও ঘটতে পারে। এবং এই পরীক্ষা করার সময় অবশ্যই সাইকিয়াট্রিস্ট, ডাক্তার এবং বিশেষজ্ঞরা অবশ্যই উপস্থিত থাকে। এই যে মেডিকেশনের মাধ্যমে এই যে নার্কোলজির সময় যে এজেন্টটা শরীরে প্রবেশ করানো হয়, তারপরে সে প্রায় অচেতন হয়ে পড়ে এবং সে হিপনোটিজম হয়ে পড়ে, যার ফলে সে কিন্তু তার কিন্তু
যে ব্রেনের ওপরে তার কিন্তু নিয়ন্ত্রণ থাকে না, যার জন্য তাকে কিন্তু সে সঠিক মনের কথাটা কিন্তু সে বলে দেয়। আর আত্মসচেতনতা হারিয়ে গেলে মানুষটা কিন্তু হিপনোটিক বা সম্মানের অবস্থায় প্রবেশ করে। এবার পরীক্ষকরা পরীক্ষার প্রশ্ন করে সঠিক তথ্য বের করে আনেন। এই পরীক্ষা চলাকালীন সেখানে উপস্থিত থাকতে পারেন একজন সাইকোলজিস্ট, একজন তদন্তকারী অফিসার অথবা ফরেনসিক বিশেষজ্ঞ। অনেকের মতে যে তদন্তকারীরা যে বিভিন্ন যে থার্ড ডিগ্রি ব্যবহার করে সেগুলির বিকল্প হিসেবে কিন্তু এই নার্কোলাইসিস পরীক্ষা বলা যেতে পারে এবং এটি অনেক বেশি কার্যকরী। যদিও এই পদ্ধতিগুলি বৈজ্ঞানিকভাবে কোনোটি কিন্তু 100% সঠিক বলে প্রমাণিত হয়নি এবং এই নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। কিন্তু দেশ বা বিদেশের বিভিন্ন তদন্তকারী সংস্থা এই পলিগ্রাফ টেস্ট বা নার্কোলাইসিসের সাহায্যে কিন্তু অনেক বড় বড় তদন্তের কিন্তু সমাধান করে ফেলে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষার মাধ্যমে কিন্তু সব সময় সঠিক রেজাল্ট কিন্তু পাওয়া হয়তো যায় না। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয় পরের ভিডিওয়। ধন্যবাদ।